নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি শাহজালাল বিমানবন্দরের আগুন। জেগে উঠছে খণ্ড খণ্ড শিখা, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। বিমানবন্দরে আগুনের জন্য অব্যবস্থাপনা দায়ী বলছেন এভিয়েশন বিশেষজ্ঞ। অসতর্কতা নাকি অবহেলা খতিয়ে দেখার পরামর্শ। বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষর যুগান্তকারী ঘটনা। মত বিশ্লেষকদের কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা। সামাজিক স্বীকৃতি আদায়ে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ। দলীয় প্রতীকে শাপলাতেই অনড় এনসিপি। অন্য কিছু বরাদ্দ দিলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি। আজ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এবং পাচার হওয়া অর্থের খোঁজে 20টি দেশে MLAR পাঠিয়েছে দুদক। আরও 5টি পাইপলাইনে এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দ করেছে সম্পদ পুনরুদ্ধার কমিটি। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। 7.5 ঘন্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপন হয়নি। কিছুক্ষণ পরপর যেন মাথা চারা দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 7.5 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কিছুক্ষণ পর পর যেন মাথা চারা দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা। সেই সঙ্গে কালো ধোঁয়া জানান দিচ্ছিল অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা। রাত 9টায় আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। পরে ভেতরে প্রবেশ করে চালায় উদ্ধার কাজ। একে একে ফুটে ওঠে ধ্বংসযজ্ঞের চিত্র। সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে এক সাইডে আমরা যখন পানি দিয়ে আগুন নিভাচ্ছি, কিছুক্ষণ পর সেখান থেকে আবার আগুনটা জ্বলে উঠছে। রানওয়েতে একটা বিমান ল্যান্ড করার সময় সাথে সাথে একটা ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তো এমন 3-4টা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে অলওয়েজ থাকে। তো ওরা কোনো উদ্যোগ নেয় নাই। ওরা যদি কোনো উদ্যোগ নিত তাহলে আগুনটা তো বড় হয় না। 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীও। আহত হন বেশ কয়েকজন। তাদের পাঠানো হয় CMH ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। তবে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা জানা যাবে তদন্তের পরে। কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল দুপুর 2:30 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি প্রায় 6 ঘন্টা পরে নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস এবং 3টি বাহিনীর যে সদস্যরা। এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গিয়েছে যে কার্গো ভিলেজের ভেতরে পুরোপুরি আগুন কিন্তু নিভে যায়নি। আগুন নিয়ন্ত্রণের যে বিষয়টি রয়েছে সেটি অনেকটাই এসেছে। তবে আমরা যদি একটু ভেতরে দেখানোর চেষ্টা করি, কার্গো ভিলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনটির বাহির থেকে যতটুকু ধারণা করা যাচ্ছে যে মোটামুটি তার ঠিক মধ্য অংশটিতে এক ধরনের
মৃদুভাবে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং যেই বিষয়টি দেখা গেছে শুরুর দিকে অর্থাৎ বেলা 2:30 নাগাদ আগুনের যেই তীব্রতা পরিমাণ ছিল সেটি এই মুহূর্তে অনেকটাই নেই, তবে নিয়ন্ত্রণের যে বিষয়টি 9:30 নাগাদ বলা হয়েছিল সেটি মূলত আগুনের যে তীব্রতা ছিল সেটি কমে আসার কথাই জানানো হয়েছে এবং এখন পর্যন্ত পুরোপুরি যে নিভিয়ে ফেলার যে বিষয়টি সেটি কিন্তু শতভাগ এখনো সম্পন্ন হয়নি, কেননা ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো আগুন জ্বলছে। সার্বিকভাবে এই কার্গো ভিলেজে যে নানান ধরনের পণ্য থাকে সেখানে আমদানি এবং রপ্তানি দুই ধরনের পণ্যই এই জায়গাটিতে রাখা হয় এবং সেই রাখার প্রেক্ষিতে মূলত আমদানির যেই অংশটি রয়েছে যেখানে বিমান যোগে আসার পর এখানে রেখা হয় সেই জায়গাটিতেই মূলত অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে এবং এখানে বিপুল পরিমাণ তৈরি পোশাক কারখানার পণ্যের পাশাপাশি কিন্তু নানামুখী পণ্য রয়েছে। সেই বিষয়গুলো এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি দেখা গেছে যে বেশ বড় ধরনের অগ্নিকাণ্ডে বড় একটি এলাকা জুড়ে কিন্তু পণ্য ধ্বংস হয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং এই আগুন নির্বাপন, নাশকতা সব কিছু মিলে যেই কমিটিগুলো রয়েছেন, যে সংস্থাগুলো রয়েছেন তারা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যেমন জানাতে পারেনি, এখন পর্যন্ত আসলে অগ্নিকাণ্ডের যে কারণ কি সেটিও তারা পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারেননি। তবে এখন পর্যন্ত যেটি তারা জানিয়েছেন যে এই পুরো কার্গো ভিলেজের সম্পূর্ণ আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরেই মূলত একে একে তাদের ধারাবাহিক যে কাজগুলো সেগুলো পরিচালিত হবে এবং বলা যায় 12 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলে পুরো আগুন একেবারেই নিভে কিন্তু যায়নি। তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে কার্গো ভিলেজের ভেতরের অংশে একটি জায়গায় কিন্তু এখনো মোটামুটি কিছুটা মাঝারি মানের আগুন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখনো এখানে যে পর্যাপ্ত ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এখানে আগুন নেভানোর জন্য চেষ্টা কিন্তু চলমান রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আমদানি পণ্যের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় পদার্থ আছে কিনা সেটির তাদের খতিয়ে দেখতে হবে বলে কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন এবং একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে এখানে বিমানের যে ওঠানামার বিষয়টি সেটি কিন্তু বলা চলে 2:30টার পর থেকে প্রায় 6.5 ঘন্টার মতো কিন্তু বলা যায় যে বন্ধ ছিল বিমানের ওঠানামা এবং এই বিমানের ওঠানামার ক্ষেত্রে রাত 9টার দিকে ফ্লাইটগুলো চালু হয় এবং যাত্রীদের যেই ভোগান্তি, তারা নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করতে পারেননি এবং অনেকে নির্দিষ্ট স্থানে নামতেও পারেননি, যার মধ্যে একটি বিমান পাকিস্তানের করাচিতে নামানো হয়েছে, একটি ভারতে এবং নেপালের দিকেও কিন্তু আরেকটি বিমান পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু বিমান চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে যাত্রীদেরকে নিয়ে। তবে রাত 9টার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচলের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু চালু হয়। কার্গো ভিলেজের ভেতরের যে অংশটিতে আমরা ক্যামেরার চোখে আপনাদেরকে কিছুটা আগুন দেখানোর চেষ্টা করেছি, সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু তৎপর হচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই সেই আগুনটি রয়েছে সেই আগুনটি নিভিয়ে ফেলার তারা প্রচেষ্টা নতুন করে নিচ্ছেন বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। জরুরি পণ্য ও কাঁচামাল সহ আমদানি রপ্তানি বাণিজ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা, শনিবার দুপুর পর আগুন লাগে সেখানে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বড় ধরনের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। কাঁচামাল হোক, অন্যান্য বিষয় হোক,
এই সবগুলোর এইভাবে পুড়ে ছারখার হয়ে গেছে যে তাতে করে আমরা একটা বড় ধরনের সংকটের দিকে যাবে বলে আমার মনে হয়, এবং কোম্পানিগুলো তাদের প্রোডাকশন সাপ্লাই চেনে ইকোসিস্টেমে একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা অব্যবস্থাপনার চিত্র উপস্থাপন হচ্ছে। আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফুল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। এ দুর্ঘটনার বহুমুখী নেতিবাচক প্রভাব দীর্ঘ পরিসরে ভোগাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। এই ঘটনায় $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যদি সেদিকে যায় তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা বিএ টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি উদ্যোগে দ্রুত কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে 3টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। অনিশ্চয়তা পাশ কাটিয়ে অবশেষে স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা, জুলাই জাতীয় সনদ 2025। রাজপথের পরিবর্তে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলোর এমন ঐকমত্যকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সনদ স্বাক্ষরিত না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়েও। আইনি ভিত্তির সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ তাদের। প্রত্যাশা মতপার্থক্য দূরে রেখে স্বাক্ষর করবে অন্য দলগুলো। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা, তারিখ পরিবর্তন, দিনভর জুলাই যোদ্ধাদের বিক্ষোভ সংঘর্ষের মধ্যেও শুক্রবার এমন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ। স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে অধিকাংশ দল। টানা 8 মাসের 73টি বৈঠক, বাদানুবাদ ও ওয়াকআউট, আবার ঐকমত্য, শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ বোঝাপড়ায় তৈরি হয় এই সনদ, যাতে ঐক্য হওয়া বিষয়ের সঙ্গে রয়েছে মতানৈক্যের বিষয়ও। এদিন স্বাক্ষর করে বিএনপি, জামায়াত সহ 24টি দল। তবে শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতায় স্বাক্ষর করেনি এনসিপি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর স্বাক্ষর করতে চায় দলটি। একইভাবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন এবং স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ায় স্বাক্ষর করেনি কয়েকটি বামপন্থী দল। এখন এটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না। রাজপথের বদলে আলোচনার টেবিলে সমাধান হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে স্বাক্ষর অনুষ্ঠান না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সাধারণত রাজপথেই হয়, আলোচনার টেবিলে খুব কম হয়েছে। তো এটি খুবই ইতিবাচক। স্বাক্ষর না হলে নির্বাচনটাই অনিশ্চিত হতো। আর সেক্ষেত্রে বলবো যে এটা তাদের একটা অগ্রগতি। এই অর্জনটা পূর্ণাঙ্গ হতো যদি সব দল সই করত। অধিকাংশ দলের একসঙ্গে স্বাক্ষর করাকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। আইনি ভিত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর তাগিদ তার। এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কিন্তু প্রথম।
কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক বছর ধরে আলাপ আলোচনা করতে বসানোর যে সংস্কৃতি, এটা আগে কখনোই বাংলাদেশে ছিল না। নাগরিকরা যতদিন জুলাই সনদকে আপন ভাববে ততদিনই জুলাই সনদের গ্রহণযোগ্য থাকবে। সুতরাং আপনি নাগরিকের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে তোলেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য দূরে রেখে সব দলকে স্বাক্ষর করার পরামর্শ দুই বিশ্লেষকেরই। আইনি ভিত্তিতে একটি দরকারি সাংবিধানিক আদেশ বলেও হতে পারে। এটিও আমি মনে করি যে এই দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত, যাতে সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি তো এখনো সময় আছে, এবং যেহেতু সব দল একমত হয়েছে, প্রধান উপদেষ্টার কিছু ইন্টারভেনশন থাকলে অথবা ঐকমত্য কমিশন যদি আবার কিছু কাজ করতে পারে, বাকিদেরকে নিয়েও এটা স্বাক্ষর কমপ্লিট করা যাবে। 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয়বারের মতো। 31 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে কমিশনের কার্যক্রম। এর মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এই সময়সীমার মধ্যে স্বাক্ষর করার সুযোগ থাকছে এনসিপি সহ অন্য দলগুলোরও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও এর প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। এখনও সুযোগ থাকায় সব দলকে সনদে সই করার আহ্বান তার। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও রাজনীতিকে স্বচ্ছ করতে কাজ করবে। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে আইনি ভিত্তি প্রশ্নে এনসিপি এবং সংবিধানের মূলনীতি নিয়ে কয়েকটি বাম দল অংশ নেয়নি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। অনুষ্ঠান ঘিরে হয়েছে প্রতিবাদ, বিক্ষোভও। শনিবার সকালে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি। আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। বিকেলে আরেক আলোচনায় সালাউদ্দিন আহমদ দাবি করেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে তার দেয়া বক্তব্য নিয়ে জলঘোলা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না বলেও মন্তব্য তার। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোষর হিসাবে অভিহিত করেছি। বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না। কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে, তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করতে কাজ করবে। এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি। গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সবগুলোই আসলে সক্ষম। এখনো সুযোগ থাকায় বাকি দলগুলোকে সনদ সই করার আহ্বান বিএনপি নেতাদের। দুর্ভাগ্যজনক মনে করছি, তবে আমার ধারণা তারা তাদের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতে পালন করবেন, তারা বুঝবেন এবং তারা এসে স্বাক্ষর করবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শাপলাতেই অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর বাইরে নির্বাচন কমিশন অন্য কোনো প্রতীক বরাদ্দ করলে আইনি ও রাজনৈতিকভাবে লড়তে চায় দলটি। এদিকে আজকের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ, বৈঠক, কিন্তু এখনো দুই পক্ষই অনড় নিজেদের অবস্থানে।
একদিকে শাপলার বাইরে যেতে নারাজ এনসিপি, অন্যদিকে প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ গত 7 অক্টোবর আবারও শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের 7টি নমুনা চিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ জবাব, বিধিমালার তালিকা থেকেই বেছে নিতে হবে বিকল্প প্রতীক, আর এর জন্য সময় বেঁধে দেওয়া হয় রোববার পর্যন্ত। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। তবে কমিশন থেকে এমন কড়া বক্তব্য এলেও এখনো আগের অবস্থানই অটল এনসিপি। শীর্ষ নেতৃত্ব বলছে শাপলা না পেলে আইনি ও রাজনৈতিক উভয় পথেই লড়বে দলটি। এখনো পর্যন্ত আইনগত কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের মতো করে কমিশন আমাদের উপরে প্রতীক চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, এটা কমিশনের সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারী আচরণ। কমিশন রাজনৈতিকভাবে মোটিভেটেড কিনা, কমিশন কারো দ্বারা বা কোনো সংস্থা বা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত কিনা, সেই বিষয়গুলো এখন খুঁজে দেখার সময় এসেছে। শাপলার অনেক ধরনের ডিজাইন আমরা উপস্থাপন করেছি, কালারের বিষয়টা নিয়েও আমরা বলেছি। আমরা বিকল্প যা কিছু সব আমরা শাপলার মাঝেই খুঁজতে চাই, আমরা শাপলার বাইরে বিকল্প আমরা আসলে খুঁজতে চাই না। শাপলার ভিতরকার বিকল্পগুলোকে না রেখে তারা যদি শাপলা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক দেওয়ার মতো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, অবশ্যই আমরা সেই সিদ্ধান্তকে গ্রহণ করব না এবং সে জায়গায় আইনগত দিক আছে, রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তকে কিভাবে এনসিপির পক্ষে নিয়ে আসা যায় সে ধরনের পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। শাপলা ইস্যুতে আরেক বিতর্ক হচ্ছে, এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য চেয়েছিল এই প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। নতুন করে বিষয়টি আলোচনায় এলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এনসিপির সদস্য সচিব। নাগরিক ঐক্য কিন্তু শাপলার জন্য সর্বাত্মক ফাইটটা তারা করেনি। যখন কমিশন তাদেরকে শাপলা দেবে না বলে তাদের বক্তব্য প্রদান করেছে, তারপরে কেন এই বক্তব্যটা যৌক্তিক নয় সেই বিষয়গুলো কিন্তু নাগরিক ঐক্য কমিশনের কাছে সেটা সর্বাত্মকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, বা তারা আসলে সেটা উপস্থাপন করতে চায় নাই। তারা অন্য একটা প্রতীকেই নিজেদেরকে সন্তুষ্ট রেখেছে। বরং কমিশনের এটি বিবেচনা করার বিষয় যে কারা এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছে, কারা যুক্তিগুলো উপস্থাপন করেছে, কারা বিভিন্ন যে ভুল ব্যাখ্যাগুলো কমিশন প্রদান করেছিল সেইটাকে ধরিয়ে দিয়েছে। সর্বাত্মকভাবে এই বিষয়টা নিয়ে আমরা যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছি, সেটাকেই তাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি, যে দুটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকও। পরবর্তীতে সেই দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই অনড় থাকে দলটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির সংস্থাগুলো। পাচার করা অর্থে রূপান্তরিত সম্পদের খোঁজে 20টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে বাংলাদেশ। উত্তর পেলে পাওয়া যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন প্রভাবশালীদের আরও স্থাবর অস্থাবর সম্পদের সূত্র। টিআইবি বলছে, বিদেশে পাচারের অর্থ বিনিয়োগের লাভও বাংলাদেশের, যা পাওয়া সহজ হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এবার যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পরিবারের সাথে সংশ্লিষ্ট একের পর এক ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে NBR ও BFIU। একইভাবে বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের তথ্য খুঁজতে স্লোভাকিয়ায় MLAR পাঠানো হয়েছে। নজরুল ইসলামের নাসা গ্রুপের বাণিজ্যিক লেনদেনের আড়ালে অর্থ পাচারের তথ্য চেয়ে লুক্সেমবার্গ, এস আলম গ্রুপের তথ্য চেয়ে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, বেক্সিমকো ও সালমান এফ রহমানের তথ্য চেয়ে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে MLAR পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। এছাড়া পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে থাইল্যান্ডেও অর্থ পাচারের সূত্র মিলেছে। এখন পর্যন্ত 20টি দেশে তথ্য চেয়ে MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সিআইডি জানায়, অন্তত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। MLAR এর উত্তর মিললে পাওয়া যাবে আরও সম্পদ। ট্রেড বেসড মানি লন্ডারিং এগুলো নিয়ে যাওয়া, এটা অনেক লম্বা প্রসেস। এই যাবতীয় উপায়গুলো তারা করেছে, হুন্ডির মাধ্যমে করেছে, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করেছে। আমরা প্রায় 5,000 কোটি টাকার মতো
4,960 কোটি টাকা এই পর্যন্ত আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। টিআইবি বলছে পাচার হওয়া অর্থ সংশ্লিষ্ট দেশগুলোতে বিনিয়োগ হয়েছে, ফলে সেসব বিনিয়োগের লভ্যাংশের মালিকানাও বাংলাদেশের। আইনি তৎপরতার সাথে তাই বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতাও। খুব সহজ নয়, ওই অর্থ তো ওখানে ওই দেশের বিনিয়োগ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ওই অর্থনীতিতে অবদান রাখছে আমাদের অর্থ। কাজে ওরা তো চট করে ছেড়ে দিবে না, চাইলেও যত সদিচ্ছে মোরাল থাকুক, অঙ্গীকার থাকুক না কেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে দেশের সম্পদের খোঁজে আরও 5টি MLR তৈরি রয়েছে পাইপলাইনে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড প্রসঙ্গ। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাবে এখনও স্বাভাবিক হয়নি ফ্লাইট শিডিউল। সে খবর জানাতে বিমানবন্দরের টার্মিনালে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার কিন্তু বহুমাত্রিক প্রভাব সেটি কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি। বিশেষ করে যদি বলতে চাই যে গতকাল আমরা কিন্তু যেটি দেখেছিলাম যে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় যে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যদিও পরে রাত 9টা থেকে সেই বিমান চলাচল যে কার্যক্রমটি সেটি পুনরায় চালু হয়েছিল, কিন্তু এর 12 ঘন্টা পরও আমরা যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ বিমান চলাচল শুরু হওয়ার প্রায় 11.5 ঘন্টা পরও আমরা কিন্তু তার যে প্রভাব সেটি লক্ষ্য করছি। বেশ কিছু ফ্লাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ যে বিলম্ব সেটি কিন্তু হচ্ছে। যেমন গত রাতে 10টার দিকে যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটাও কিন্তু যে এখন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। সেই ফ্লাইটগুলো কিন্তু এরকম কয়েকটি ফ্লাইট কিন্তু এখনও পর্যন্ত যেতে পারেনি, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেই ফ্লাইটটি যেমন মালের উদ্দেশ্যে একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল 25 মিনিটে, সেটিকে সেই পূর্ণ শিডিউল করা হয়েছে। সেটি আসলে যে দুপুর 1:30টায় সেটি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে যদি বলতে যাই জেদ্দায় যেটি রাত 2টায় যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটি কিন্তু সকাল 11টায় পুনর্নির্ধারিত যে সময় সেটি ঠিক করা হয়েছে। যে ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে 6:40 ঢাকা ছাড়ার কথা ছিল সেটি কিন্তু যে আজকে সকালের দিকে যাবে। অন্যদিকে মাস্কাটের উদ্দেশ্যে সকাল 9:30 যে ফ্লাইটটি ছাড়া যাওয়ার কথা ছিল সেটিকে ছাড়তে হবে দুপুর 2টা নাগাদ। অন্যদিকে ব্যাংককের উদ্দেশ্যে সকাল 10টায় যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সেই ফ্লাইটটিকে সময় পুনর্নির্ধারণ করা হয়েছে, সেটিকে আসলে যে যেতে হবে দুপুর 2টার দিকে। তো এরকম কিন্তু যে প্রায় সবগুলো বেশিরভাগ ফ্লাইটে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু যে যাত্রী চলাচলের ক্ষেত্রেও বা বিমান চলাচলের ক্ষেত্রেও কিন্তু যে বড় ধরনের প্রভাব ফেলেছে। যদিও বিমানবন্দর সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রত্যাশা যে এটি খুব দ্রুত সময়ের মধ্যে যে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো এই ছিল আমাদের কাছে এখানকার সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। নেত্রকোনা জেলা সদর হাসপাতাল সহ বেশিরভাগ সরকারি হাসপাতালে মিলছে না অ্যাম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট, আবার কোথাও নেই চালক। বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে এই জরুরি সেবা কার্যক্রম চললেও রয়েছে অতিরিক্ত ভাড়ার অভিযোগ রোগীদের। তবে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস ডেপুটি সিভিল সার্জনের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পাহাড় কিংবা হাওর সব এলাকার রোগীর ভিড় থাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে। প্রায় সময় রোগীর অবস্থা জটিল হলেই পাঠাতে হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়, আর তখনই বাধে বিপত্তি। হাসপাতালের পেছনে চাকাবিহীন অবস্থায় মান্ধাত্তা আমলের পড়ে থাকা একটি অ্যাম্বুলেন্স জানান দেয় বেহাল অবস্থার। আরও একটি অ্যাম্বুলেন্স মেরামতের জন্য গ্যারেজে। এছাড়া 10 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 3টিতে রয়েছে চালক, অন্যগুলোতে চালকের অভাবে সরকারি সেবা মেলে না রোগীদের। এমন অবস্থায় রেফার্ড রোগীদের একমাত্র ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স। ময়মনসিংহ পর্যন্ত সরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া 900 টাকা হলেও বেসরকারিতে গুনতে হয় দ্বিগুণ থেকে 3 গুণ টাকা। সরকারি অ্যাম্বুলেন্স আপনার সিন্ডিকেট আছে, কিন্তু ওরা যেতেছে না, অথবা যেতেছিল ওরা ভারত রেট বাড়ে 800 টাকা, ওরাও কিছু টাকা বেশি বই থাকে। আমাদের যতগুলো গরিব অসহায় মানুষ আছে সরকারিভাবে অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমরা অনেক কষ্ট পাই। যখন প্রাইভেট অ্যাম্বুলেন্স যেতে আসলে বাড়তি খরচ, আর আমাদের অ্যাম্বুলেন্সগুলো
নষ্ট থাকাতে আমরা সবসময় আসলে রোগীদেরকে ওই অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিতে পারছি না। তবে দ্রুত অ্যাম্বুলেন্স সমস্যা দূর করার আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। 3টা উপজেলাতে 3টা অচল অ্যাম্বুলেন্স রয়েছে, ওগুলো সচল করার জন্য আমরা উপর লেভেলে আমরা চিঠি পাঠিয়েছি, অতি দ্রুত সেটা আমরা সমাধান পাবো। নেত্রকোনার 11টি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে 12টি, এর মধ্যে সচল 7টি। সময় সংবাদ, নেত্রকোনা। সব ধরনের সুবিধা থাকলেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হয় না। তবে ছাড়পত্র রয়েছে 22টি পণ্যের, এতে মুখ থুবড়ে পড়েছে বন্দরের কার্যক্রমও। তবে এ নিয়ে গতানুগতিক বক্তব্য রাজস্ব বিভাগের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোল পিটিয়ে 2015 সালের 18 জুন উদ্বোধন করা হয় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। সে সময় ভারত থেকে কয়লা ও পাথর আনা হলেও 7 বছর আগে আমদানি বন্ধ হয়ে যায়। শুরুর দিকে প্রতিদিন অন্তত 250 ট্রাক দেশে ঢুকলেও বর্তমানে শুধু পাথর আমদানি হচ্ছে 20 থেকে 25টি ট্রাকে। এছাড়া ভারত থেকে 22টি পণ্য, ভুটান থেকে আলু ও সুতা ছাড়া সব পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সব বৈধ পণ্য রপ্তানির অনুমতি থাকলেও নেই কোনো কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন কয়লা পাথর ছাড়াও আরও অনেক পণ্য আমদানি করতে আগ্রহী তারা। সব পণ্যের শুল্ক হ্রাস করলে বন্দরটি আবারও প্রাণ ফিরে পাবে বলেও জানান তারা। শুকনো মরিচ, তারপর কাঁচামরিচ এবং পেঁয়াজ, আমরা শুটকি মাছ আমরা আমদানি করার জন্য চেষ্টা করতেছি। ঠিকাদারদের কাজের গতি বাড়ায় তাহলে আমাদের পাথর যে আমদানিটা হয় এই পাথরের বেচা বিক্রিটা বাড়বো। 10,000 শ্রমিক, 12,000 শ্রমিক, আমরা সকলে বেকার হয়ে যাইতেছি। ব্যবসায়ীরা উঠতেছে এরকম কিছু না, আমাদের পাশে বাজার যে আছে এই বাজারের প্রত্যেকটা দোকানদারের অবস্থা অত্যন্ত খারাপ। কাজ কামও নাই, টুকটাক কাজ চলে তো চলে না, আজকে করতে পারি কালকে করতে পারি না। তবে এ নিয়ে গতানুগতিক বক্তব্য রাজস্ব বিভাগের। আরো বেশি সংখ্যক পণ্য আসে, আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে রাজি আছি। ব্যবসায়ী যদি পণ্য আনে এখানে আমরা আইনগত সকল সহযোগিতা তাদেরকে করব। আমদানিকারক সমিতির তথ্য মতে প্রায় 1 বছর আমদানি বন্ধ থাকা লোকসান পুষিয়ে নিতে এ বন্দর দিয়ে শুটকি, সুপারি, ফল ও ফ্লাই অ্যাশ আনতে আগ্রহী ব্যবসায়ীরা। সময় সংবাদ, শেরপুর। শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের শেষ দিনের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে আসা অনুসারীরা লালনের ধাম থেকে বিদায় নেবে। আজ এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM রাশেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের আজ শেষ দিন। আসলে সকাল থেকেই ফকির লালনের যারা অনুসারী, যারা ভক্ত যারা আছে তারা কুষ্টিয়ার এই লালনের ধাম যেটি রয়েছে সেখান থেকে তারা আসলে যাওয়া শুরু করেছে এবং তারা বিদায় নিতে শুরু করেছে। বিশেষভাবে এই লালনের অনুসারী যারা আছে, তবে কিছু অনুসারী যারা স্বেচ্ছাশ্রম দেবেন তারা কিন্তু এই ফকির লালনের ধামে যেহেতু অনেক মানুষের সমাগম ঘটেছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা রয়ে গেছে, সেই বিষয়গুলো মাথায় রেখে অনেক স্বেচ্ছায় কিন্তু শ্রমের জন্য তারা কিন্তু রয়ে যাবে লালনের এই ধামে বলে আমাদেরকে জানিয়েছেন যারা শেষে শ্রম দিবেন। তবে এখানে লালন অনুসারী যারা আছে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এবারকে লালনের অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় তারা দেখেছে। যদিও আমরা দেখেছি যে আসলে অনেক মানুষ কিন্তু ফকির লালনের এই জায়গায় তারা এখন ভিড় করেছিলেন এবং এখানে লালনের যে ধাম, সেই ধামে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটেছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে লালনের অনুসারী যারা আছে তারা যেটি দাবি করছেন, যেহেতু লালনের যে অনুষ্ঠানটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক মানুষের সমাগম ঘটেছে, সেই তুলনায় জায়গার পরিমাণ অনেক কম হয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। যারা লালন অনুসারী, যারা ভক্ত আছে এবং যারা লালনের এখানে দর্শক যারা আছেন তারা। তবে মূলত ফকির লালনের যারা অনুসারী যারা আছে তারা কিন্তু তাদের নিজস্ব আশ্রমে ফিরে যাওয়ার জন্যই কিন্তু সকাল থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের যে আচার আচরণ রয়েছে, বিশেষ করে গুরু শিষ্যের যে আলাপচারিতা রয়েছে সেই আলাপচারিতাগুলো কিন্তু তারা সকাল থেকে সেরে নিয়েছে এবং তারা যে বিদায়ের গান, সেই গান গেয়ে কিন্তু এখন পর্যন্ত ফকির লালন শাহের যে ধাম রয়েছে সেই ধামে কিন্তু উৎসব মুখর পরিবেশ করে তারা রেখেছে। যদিও বিদায়ের বিষয়ে লালন শাহেরা জানিয়েছেন যে আমাদেরকে, যদিও তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিদায়টা সবসময় আসলে কষ্টের হয়ে থাকে, তবে ফিরতে সময় আবার ফিরতে আবার লালন উৎসবে তারা আসার প্রত্যনে কিন্তু মূলত তারা এই ফকির লালন শাহের আকরাম
যাত্রাবাড়িতে কিন্তু তারা বিদায় নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার ফকির লালন শাহের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি কিন্তু আজ সন্ধ্যার সময় লালন মঞ্চে স্থানীয় এবং সরকারিভাবে কিন্তু আজকে কিন্তু তারা বন্ধ ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের ধাম থেকে ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়, দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। সময় এবারে দেশে বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন 38 জন ফিলিস্তিনি। এর মধ্যেই রাফাহ সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে প্রশ্ন তুলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। গাজার শাসন কাঠামোয় কোনো প্রশাসনিক ভূমিকা নিতে চায় না হামাস। এই মুহূর্তে নিরস্ত্রীকরণে প্রস্তুত নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতা। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গেল 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত 47 বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। সেজাইয়া, আল-তুফা ও জাইতুনে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেয়া হবে, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনটি দাবি করেছে যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। এদিকে নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায় হামাস জানিয়েছে গাজার শাসনে কোনো রাজনৈতিক ভূমিকা রাখতে চায় না তারা, বরং সব পক্ষের ঐক্যমত্যে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। হামাস এখনই নিরস্ত্রীকরণে প্রস্তুত নয়। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, বিষয়টি নির্ভর করছে আলোচনার প্রকৃতি ও চূড়ান্ত চুক্তির ওপর। তিনি আশা করছেন অন্তত 3 থেকে 5 বছর টিকে থাকবে যুদ্ধবিরতি, যাতে গাজা পুনর্গঠনের সময় পাওয়া যায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি শাহজালাল বিমানবন্দরের আগুন। জেগে উঠছে খণ্ড খণ্ড শিখা, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষর যুগান্তকারী ঘটনা। মত বিশ্লেষকদের কেটে গেছে নির্বাচনের শঙ্কা। সামাজিক স্বীকৃতি আদায়ে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ। এবং দলীয় প্রতীকের শাপলাতেই অনড় এনসিপি। অন্য কিছু বরাদ্দ দিলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি। আজ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাদেক হাসান ইমন। ধন্যবাদ রোজা চৌধুরী। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।